দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাগো, 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান চক্রবর্তী। আজকে অনুষ্ঠান মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই অনুষ্ঠানে তোমরা তো জানো যে আমরা সাধারণত কথা বলি সেই সমস্ত মানুষদের নিয়ে, সেই সমস্ত মানুষদের কণ্ঠ তুলে আনবার চেষ্টা করি যারা সমাজে প্রান্তিক। সমাজ ব্যবস্থা যাদেরকে প্রান্তিক করে রেখেছে, যাদের কণ্ঠকে প্রান্তিক করে রেখেছে, যাদের কণ্ঠ মূল স্রোতে চট করে শোনা যায় না, মেইন স্ট্রিমে চট করে আমরা শুনতে পাই না। তো আজকে আমাদের স্টুডিওতে উই হ্যাভ সামওয়ান ভেরি স্পেশাল হিয়ার উইথ আস, দেবাশিস পল, দেবাশিস দা আমি তাই সম্বোধন করি। দেবাশিস দা আমার শ্রোতারা দিনে জেনে গেছেন যে আমি কোনো ফর্ম্যালিটি করতে পারি না আমার গেস্টদের সঙ্গে, কিন্তু একটা তো বেসিক ফর্ম্যালিটির জায়গা আছেই। সো ওয়েলকাম টু আওয়ার স্টুডিও, ওয়েলকাম টু রেডিও JU। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর ঈশান। থ্যাংক ইউ সো মাচ। এবং দেবাশিস দা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেও এর আগে এসেছেন এবং আমাদের স্টুডেন্টদের সঙ্গেও কথা বলেছেন। তো দেবাশিস দার নানা রকমের পরিচয় আছে, কিন্তু আজকে মূলত দেবাশিস দার যে পরিচয়টা নিয়ে আমরা একটু কথা বলবো, দেবাশিস দা দুটি বই লিখেছেন, একটি বই এবং আরেকটি বই, সেই বইটির মূল বইটির অনুবাদ, হুবহু অনুবাদ নয়, একটু অন্য রকমের অনুবাদ। মূল যে বইটি সেটি ইংরেজি ভাষায় লেখা। বইটির নাম হচ্ছে আই হ্যাভ অটিজম অ্যান্ড আই লাইক টু প্লে। গুড কথাটি কেটে দেওয়া, মানে আপনারা যদি হাতে বইটি নেন কখনো কাভার পেজে দেখবেন গুড কথাটি কেটে দেওয়া, তার পাশে লেখা ব্যাড টেনিস, অর্থাৎ যা দাঁড়াচ্ছে আই হ্যাভ অটিজম অ্যান্ড আই লাইক টু প্লে ব্যাড টেনিস। এটা হচ্ছে ইংরেজি বইটি এবং এর একটি বাংলা অনুবাদ খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে, এই মাসেই জাস্ট কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। 2025 নভেম্বরে দাঁড়িয়ে আমরা কথা বলছি। মানে এটাও আমাদের একটা খুব, আমার মনে হয় ইটস অ্যান ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ ডিসেবিলিটি রিলেটেড লিটারেচার ইন জেনারেল, এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে তো বটেই। বাংলা বইটির নাম নোয়েলিজম। কেন নোয়েলিজম সে বিষয়ে আমি আসবো। দেবাশিস দা ইজ আ প্যারেন্ট, একজন অভিভাবক। দেবাশিস দার ছেলে, সন্তান নোয়েল অটিস্টিক। তাকে নিয়ে দেবাশিস দার যে জার্নি দেবাশিস দা পেরিয়েছেন, করে এসেছেন, সেইটা আমরা এই বইতে পাই। এবং নোয়েল সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি, দেবাশিস দা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি, সর্বোপরি এই সমাজ সম্পর্কে, সমাজ কেমন করে অটিস্টিক মানুষদেরকে দেখে, অটিস্টিক মানুষ তার আশপাশকে, পারিপার্শ্বিককে কিভাবে প্রত্যক্ষ করেন, কিভাবে দেখেন, কিভাবে বোঝেন, সেই নিয়ে একটা চমৎকার বই। তো মানে ইটস জাস্ট নট আ বায়োগ্রাফি, ইটস মাচ মোর দ্যান দ্যাট। এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করলাম যে যদি পারেন কখনো বইটা, নিশ্চয়ই বাংলা ইংরেজি দুটি ভাষাতেই বইটি রয়েছে, যেটা ইচ্ছে আপনারা যদি বইটি নিয়ে পড়েন আপনাদের খুব ভাল লাগবে। কিন্তু আমরা আজকে চলে যাই দেবাশিস দার কাছে। এবার দেবাশিস দা, তুমি আমাকে প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো, কেন এই বইটির কথা কেন তুমি লিখলে? তোমার একটা অন্য অকুপেশন আছে, একটা কমপ্লিটলি আলাদা একটা প্রফেশন আছে, তো সেইখান থেকে তুমি ঠিক করলে যে সময় বার করে একটা বই লিখবে, সেটা তোমার প্রফেশনের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড নয়, বা আদৌ হয়তো সম্পর্কিত নয়, সরাসরি নয়, সেই বইটি তুমি লিখবে কেন? আমার যেটা অ্যাজ আ প্যারেন্ট মনে হয়েছে যে আমার যে জার্নিটা, তার মধ্যে আমার সবচাইতে প্রবলভাবে যেটা আমায় ইম্প্যাক্ট করেছিল, সেটা হচ্ছে মা বাবারা ভীষণই হেল্পলেস। কারেক্ট। তো সেই জায়গাটা ওদের যে ব্যথা, পীড়া যেটা, সেটা আনইম্যাজিনেবল।
মানে কষ্টটা, ঠিক আছে, প্রতিদিনের চ্যালেঞ্জ, এবং প্রত্যেকটা জায়গায় সমাজের সবসময় একটা কোনো বড় ব্যথা মানে আছে, বিভিন্ন রকমের আমাদের নিয়ম বাধা সৃষ্টি হয়, বৈষম্য, হ্যাঁ, ডিসক্রিমিনেশন আছে, স্কুল হোক, যে কোনো একটা কোনো সোশ্যাল সিচুয়েশন হোক, হ্যাঁ, জন্মদিনে কেউ বাচ্চারা মানে তাদের যেই সার্কেলে থাকে তারা কেউ যখন জানে যে অটিস্টিক, তাকে কিন্তু নেমন্তন্ন করে না। তো এই ধরনের অনেকগুলো ইস্যুস আছে আমাদের, জানো তো, সেটা নিয়ে আমি না অনেক ভাবনা চিন্তা করতাম, আর আমার মনে হলো যে এটা কিন্তু করা উচিত আমার, কারণ কি আমি ওই জার্নিটা দেখেছি, এবং আমাদের অনেক কিছু ইমপ্রুভ করা দরকার, এডুকেশন, কিন্তু সেই ইমপ্রুভমেন্ট মানে ফিজিক্যাল ইমপ্রুভমেন্টের আগে আমাদের যে মানসিকতা সেটাকে একটু পরিবর্তন করা খুব দরকার, অ্যাটিটিউডটা চেঞ্জ করা দরকার। সেই জন্যই আমি এই বইটা লিখেছি। তোমার ইংরেজি বইটা কবে পাবলিশড হয়েছে? 2023, ওকে, ইন দ্য মান্থ অফ ওয়ার্ল্ড অটিজম ডে, বলে ওই এপ্রিল, ওকে, হ্যাঁ, তো সেটা হয়েছিল। তারপরে আমি দেখলাম যে ইংরেজি বইটা ভীষণ ওয়েল রিসিভড হয়েছে অ্যাক্রস ইন্ডিয়া, ইভেন ইন্টারন্যাশনালি অ্যাকচুয়ালি। কিন্তু তখন আমার এইটা মাথায় দিল যে মানে হাউ ডু আই গেট ইট টু মোর পিপল, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, কীভাবে তাদের কাছে এই মেসেজটা পৌঁছতে পারবো। তো সেই জন্যে আমি বাংলাটা অ্যাটেম্প্ট করলাম। অফকোর্স আই হ্যাড আ ভেরি গুড ট্রান্সলেটর, কিন্তু আমি যেটা ভাবলাম যে একটা হুবাহুব ট্রান্সলেশন হবে না, আমাকে কালচারাল সেন্সিটিভিটির মাথায় রাখতে হবে। এবার আমি তাই জন্য অনেক কিছু অ্যাডও করেছি, জুড়েছি ইংলিশ বইয়ের কন্টেন্টে, আর অনেক জায়গায় অ্যানেকডোটস যেগুলো সেগুলোকে কিছু পরিবর্তন করেছি, যেগুলো মাচ মোর বাঙালি লোকজন সবাই মানে ওটাকে রিলেট করতে পারবে, নিজেদের সিচুয়েশনটার সাথে ওরা ঠিক মিল দেখবে, সেটার জন্য আমি ওটা করেছি। তো এই উদ্দেশ্যে বইটা লেখা। আর আমি তো প্রফেশনাল অথর হিসাবে কখনো ক্লেম করব না, কিন্তু আমার কমিটমেন্ট টু দিস কজ ইজ ভেরি ডিপ, আর এটার জন্যই আমি আমার যত উৎসাহ এনার্জি যেটা পাচ্ছি সেটা পুরোপুরি আমার কমিটমেন্টের জন্য। নিশ্চয়ই প্রফেশনাল অথরের একটা অন্য স্টেটাস আছে, কিন্তু মানে তুমি হয়তো এখনো মানে ইউ আর টু ক্লোজ টু দ্য ইভেন্ট, টু দ্য থিং, অর প্রবলি উই অল আর আ লিটল টু ক্লোজ টু দ্য থিং। আমরা হয়তো জানি না যে আমার মনে হয়, খুব দৃঢ়ভাবে মনে হয়, দিস ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার ডিলিং উইথ ডিসেবিলিটি। আমার এটা মনে হয় যদি কখনো একটা ইতিহাস লেখা হয়নি, মানে ভারতীয় সাহিত্যে কিভাবে প্রতিবন্ধকতাকে নিয়ে লেখা হলো, শুধুমাত্র প্রতিবন্ধী মানুষদের রেপ্রেজেন্টেশন নয়, কিন্তু তাদের কণ্ঠ ভারতীয় সাহিত্যে উঠে এলো, এটার যদি একটা ইতিহাস লেখা হয়, আমার মনে হয় এই বইটি তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু তুমি আমাকে বলো, একটু গোড়ার দিকে যাই, অটিজম কি? মানে আমি জানি যারা শুনছেন আমার শ্রোতারা, তারা অটিজম শব্দটা অনেকেই আমরা শুনেছি, আমরা এখন মোটামুটি কম বেশি এই শব্দটা চিনি, কিন্তু এই শব্দটার পাশাপাশি আরও অনেক শব্দ আমাদের আশপাশে ঘোরাঘুরি করে, আমরা ঠিক ডিফারেন্সিয়েট করতে পারি না। মানে একটা যেমন আছে ধরো ডাউন সিনড্রোম, একটা আছে আশার সিনড্রোম, একটা আছে অ্যাসপারজার সিনড্রোম, তাছাড়া আছে আমাদের পুরনো আইনে 1995-এর যে আইন ছিল সেখানে একটা মেন্টাল রিটার্ডেশন বলে একটা কথা ছিল, যেটা এখন খানিকটা হ্যাজ ফলেন টু ডিসইউজ। 2016 আইনে ওটা নেই, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলা হয়। কিন্তু রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস 2016 ইজ আ ভেরি পাওয়ারফুল অ্যাক্ট, কিন্তু আমার যে সত্যি মানে মনে হয় যে বেশ একটা অল এনকাম্পাসিং একটা, ইজ আ ভেরি বিগ পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যেটা হয়েছে। কিন্তু ওটার অনগ্রাউন্ড যখন আমরা ইমপ্লিমেন্টেশনে দেখছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সোশ্যাল এমপ্লয়মেন্টে, এমনি সোশ্যাল লাইফে, সেখানে অনেক এখনো গ্যাপ আছে আর কি। নিশ্চয়ই আমার মনে হয় মানে দ্য পিস অফ লেজিসলেশন ইজ স্টিল ভেরি ইয়াং, মানে তা ঠিক, মানে এখনো আমরা মানে কি 9 বছর, কিন্তু আমরা কিন্তু কিছু খুব মানে মানে সমাজে একটা বড় পরিবর্তন হয়ে গেছে, এটা এখনো আমরা দেখিনি। কিন্তু তুমি আমাকে আগে অটিজম নিয়ে বলো। আচ্ছা, প্রথমত অটিজম কেন হয় সেটার কিন্তু এখনো মেডিকেলি কোনো ওয়েল এস্টাবলিশড প্রতিষ্ঠিত একটা কোনো
কারণ নেই, ওকে নাম্বার ওয়ান। ওকে যেগুলো অন্য কন্ডিশনসগুলো বললে, সে ফর এক্সাম্পল ক্রোমোজোমাল ইস্যু, সেইগুলো কিন্তু যেরকম জানা আছে আমাদের মেডিকেল সায়েন্সে, এখনো কিন্তু সেটা নেই। ওকে সো দিস ইজ সামথিং অফ দ্য ফিউচার। Okay. ওকে, অনেকগুলো অটিজম কি একটা রোগ? না, একদমই না। ওকে ইট ইজ আ নিউরোলজিক্যাল কন্ডিশন। নিউরোলজিক্যাল কন্ডিশন অর্থাৎ there is a, it involves the brain and your nervous system. তো সেখানে ফার্স্ট অফ অল there is a একটা কোনো ইনজুরি, আচ্ছা it's a hurt. আমি the technically word হচ্ছে it's a hurt which has happened as a result of একটা genetic predisposition থাকে মানুষের। অনেক জিনিসের মধ্যে তুমি দেখবে একটা জেনেটিক ডিসপোজিশন থাকে। ফর এক্সাম্পল, খুব সহজে বলতে গেলে ডিপ্রেশন, একই ঘটনা কিন্তু একজনকে ভেঙে ফেলে আর আরেকজন কিন্তু রেজিলিয়েন্ট থাকে। আমরা তখন বলি সে খুব সাহসী, সে রেজিলিয়েন্ট, কিন্তু সেটা কিন্তু একটা জেনেটিক কন্ডিশন। সবসময় কি যে তুমি ওটাকে ওভারকাম করতে পারবে নিজে, তা না কিন্তু। তো সে একদম ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যায়, তাই না? তো সেটা দ্যাট মিনস হোয়াট, দ্যার ইজ আ, ইংরেজিতে একটু বলতে হচ্ছে আমায়, প্রোক্লিভিটি। হ্যাঁ, there is a proclivity for that kind of a condition. So there is a predisposition in a genetic way, but সেটা it does not play up till there is a hurt. ওকে So it has to be an environmental hurt বলে। তো যখন during in the pregnancy situation এও একটা hurt হতে পারে, ওকে মানে through medicines, drugs, fall, পড়ে যেতে পারে মা। তো এই নানা রকম কারণে একটা কোনো হার্ট হয়। তো সেইখান থেকে নিউরোলজিক্যাল একটা আঘাত হয়, তখন দ্যাট ইজ দ্য রিজন, ঠিক আছে? কিন্তু প্রেসাইসলি মেডিকেলি এই যেটা আমি তোমায় বলছি ইজ স্টিল আ ম্যাটার অফ রিসার্চ। ওকে, বাট দিস ইজ ওয়্যার উই আর রাইট নাও। কারেক্ট। কিন্তু এবার তুমি আমাকে বলো, সাধারণ মানুষের বোঝার জন্য একজন অটিস্টিক মানুষ তার কি কি বৈশিষ্ট্য, মানে তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি কি হয়? মানে নিশ্চয়ই অটিস্টিক বলে দিলে কোনো একটা মনোলিথিক আইডিয়া নয় এটা, মানে একটা কোনো কিছুকে অটিজম বলা যায় না। এটা আমরা জানি, আমরা একটা স্পেকট্রাম বলে একটা শব্দও ব্যবহার করি, যে একটা বর্ণালীর মতো অনেক শেডস আছে তার মধ্যে। একদম ঠিক। হ্যাঁ, কিন্তু তারপরেও তুমি আমাকে বলো, যেহেতু আমরা ASD, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে একটা আলাদা কন্ডিশন আমরা ধরছি, তার মানে নিশ্চয়ই কিছু মিলও আছে এই অটিস্টিক মানুষদের মধ্যে। বহু অমিল থাকবে, কিন্তু মিলের জায়গাও কিছু আছে। তাহলে এই কমন মিলগুলো কি, মানে কি অটিস্টিক মানুষ বলতে তাদের কোন জায়গাগুলো আমরা চিহ্নিত করি সাধারণত? ওকে, প্রথমত একটা জিনিস ক্লিয়ার করে দিই, এটা স্পেকট্রামটা ইজ আ ভেরি ওয়াইড স্পেকট্রাম। তাই মানে খুবই কমনলি আমরা বলি যে ইউ হ্যাভ টু লুক অ্যাট each individual and then only you can come to some inferences তার সম্বন্ধে, তার বিহেভিয়ার, তার এবিলিটি টু প্রসেস লাইফ, কি ধরনের, কিভাবে তার বিহেভিয়ার, সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি অনলি ফ্রম ইন্ডিভিজুয়াল বেসিস। সেটা কিন্তু একদম সঠিক কথা। কিন্তু একটা যেটা তোমার প্রশ্ন, ব্রড ক্যারেক্টারিস্টিক্স থাকে, সিমিলারিটিস থাকে, তার যে নিডসগুলো থাকে, হ্যাঁ, সেগুলো আমাদের জানতে হবে। কারণ কি, সেটা হচ্ছে দ্য ইজিয়ার ওয়ে টু রেকগনাইজ দ্য কন্ডিশন। তারপরে যে আমরা সাপোর্ট দেব, কি ধরনের সাপোর্ট চাই, তার পোটেনশিয়ালটাকে বার করা, তার টেনশন অ্যাংজাইটিকে কম করা, বা কিভাবে শিক্ষা দেবে তাকে, সেটা ইন্ডিভিজুয়ালাইজ প্রোগ্রাম করতেই হবে। সেটা কোনো জেনারেল অ্যাপ্রোচে হবে না। ঠিক। কিন্তু আমরা চলে আসছি তোমার প্রশ্নে, ব্রড ক্যারেক্টারিস্টিক্স। প্রথমত, বিকজ অফ দ্যাট নিউরোলজিক্যাল হার্ট, তোমার সেন্সরি এক্সপিরিয়েন্স যেটা আমাদের, আমরা সবাই তো 5টা সেন্স আমরা জানি, তার মাধ্যমে আমরা লাইফ এক্সপিরিয়েন্স করছি। কিন্তু সেখানে যদি 5টা সেন্সের মধ্যে যে কোনো একটা বা দুটো যেখানে কোনো ডেফিসিট থাকে, সেখানে আমরা অন্যরকম একটা কোনো সাপোর্ট দিই। ফর এক্সাম্পল, দৃষ্টিহীন মানুষের ক্ষেত্রে ব্রেইল। তো সেই ধরনের আমরা কিন্তু অটিজমের মধ্যে সেটা এখনো একটা রিলেটিভলি নিউ ফিল্ড, তাই জন্য সেই ধরনের সাপোর্ট আমি এখনো অনেক রকম এক্সপেরিমেন্ট আর রিসার্চ চলছে টু ট্রাইং টু টেলার দ্যাট সাপোর্ট টু দ্যাট ইন্ডিভিজুয়াল নিডস। ঠিক আছে, তার পার্টিকুলার ইস্যুসের জন্য আমরা কি ধরনের সাপোর্ট দরকার। সাপোর্ট মানে হচ্ছে ডে টু ডে লিভিংয়ে, শিক্ষায়, মোবিলিটি, ঠিক আছে, এইগুলো হচ্ছে এরিয়াস। আর কমিউনিকেশন, রাইট, language learning, just as examples, I'm saying these are the main ones where you require support. ঠিক আছে, তো সেই সাপোর্টটা হচ্ছে এখন অনেক রিসার্চের কাজ। কিন্তু অলরেডি ইন দ্য লাস্ট, I think 15 years, especially
ইন্টারনেট ইরা। ইরার মধ্যে অনেকটা সেটাকে সাহায্য করেছে, টেকনোলজি হেল্প করেছে, অনেক অ্যাপস হয়েছে, তাই না? পার্টিকুলারলি কমিউনিকেশনের জন্যে অ্যাপস হয়েছে। তো আমি কথা বলতে পারছি না, আমি নিজের কথা বলতে পারছি না, কিন্তু আমি ওই অ্যাপের মাধ্যমে নিশ্চয়ই আমি তোমাকে বোঝাতে পারছি এবং আমি শিখতেও পাচ্ছি। এগুলো হচ্ছে নতুন, কিন্তু এটাকে বুঝতে পারছি। অ্যাসিস্টেড অগমেন্টেড Learning. কমিউনিকেশন ডিভাইসেস, এটা Right. নতুন। হ্যাঁ। আই উড সে লাস্ট 10-15 ইয়ার্স ম্যাক্স, সো তার আগে ছিল না। তো এইগুলো হচ্ছে টেকনোলজি ড্রিভেন, এবং বিকজ নাও উই হ্যাভ ট্যাবস, সে বাচ্চা বা অ্যাডাল্ট সে ট্যাবস নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই অ্যাপটা খোলা আছে, আমি তোমায় বোঝাচ্ছি আমার খুব খিদে Okay. পেয়েছে, বা আমি কি খেতে চাইছি, আমি কোন জায়গায় যেতে চাইছি, কত টাকা আমার কাছে আছে, সেগুলো কিন্তু সিম্পল ডে টু ডে ফাংশনিংয়ের জন্য যেগুলো দরকার, সেটা কিন্তু আমি ট্যাবে ওই অ্যাপ থেকে কমিউনিকেট করতে পারছি। এই কথাটা আমি কেন বলছি যে এখানে কিন্তু অনেক এখন রিসার্চ আর এআই ড্রিভেন টেকনোলজিতে আরও অনেক সুবিধে হবে অ্যাজ উই গো ফরওয়ার্ড। বুঝতে পারছি। কিন্তু তুমি আমাকে আমাদের বলো যে আমাদের যে একটা কতগুলো কনসেপশন আছে, তুমি আমাকে বলো যে এটা ঠিক কি না। যে নাম্বার ওয়ান, অটিস্টিক বাচ্চারা বা মানুষরা তারা আই কন্ট্যাক্ট করে না। ইজ ইট ট্রু অর ফলস? আমি আসছি এটাতে। অটিজম শব্দটা অর্থটা কি? অটিজমের শব্দ অর্থটা হচ্ছে বাই ওয়ান সেলফ। অটো থেকে আসছে ওটা, বাই ওয়ান সেলফ। সে নিজের মতন করেই থাকতে ইচ্ছা করে ওর, কোনো সোশ্যাল কমিউনিকেশন বা রিলেশনশিপ বা ইন্টারাকশন, তাতে ওর একটু অ্যাংজাইটি আর অসুবিধা হয়। এটা হচ্ছে হোয়াট দ্য টার্ম মিনস। বাট এটা এখন যে ডাক্তার প্রথম ইউজ করে, ডক্টর ক্যানার এই শব্দটা ইউজ করেছিল এই ধরনের বাচ্চাদের, আর এবং এটা অনেক দেরিতে হয়েছে, উই আর টকিং নাও 1960, ঠিক আছে? কিন্তু এই যে টার্মটা আমরা ইউজ করছি সেটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট স্ট্র্যান্ডস আছে। ইট ইজ নট দ্যাট শি ওয়ান্টস টু অনলি বি বাই ওয়ান সেলফ, সেই টেন্ডেন্সিটা প্রথম দিকে দেখা যায়, কিন্তু আস্তে আস্তে থ্রু সাপোর্ট, যেটার কথা বললাম, তাকে আমরা সাহায্য করে অনেক কিছু করাতে পারি এবং এর মধ্যে থেকে বেরিয়ে আসে। এবং ইনফ্যাক্ট দের ইজ লট অফ সোশ্যাল লার্নিং, সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যাল সিচুয়েশন যেখানে দে ক্যান পারফর্ম ভেরি ওয়েল, তাই তো? বাট থ্রু সাপোর্ট, তাই করতে হবে। কারণ কামিং টু, তো সেটা হচ্ছে একটা যে হোয়াট ইজ অটিজম, অ্যান্ড সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট, যেটা হচ্ছে সবচেয়ে প্রথম সাইন, যেটা আমাদের মেডিকেল পার্সপেক্টিভ থেকে, কারণ কি আমাদের ওই সিমটমটা দেখে বলা যায় যে না, দের ইজ সামথিং রং, অ্যান্ড অটিজমের ক্ষেত্রে এটা সত্যি যে আই কন্ট্যাক্টের। কিন্তু আই কন্ট্যাক্টটা কেন হচ্ছে না সেটা কিন্তু কেউ বলে না। আই কন্ট্যাক্টটা কেন হচ্ছে না, বিকজ যেটা আমি প্রথমে বললাম, বিকজ ইওর সেন্সোরিয়াল ড্যামেজ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো সেই কারণে আমার ভিজুয়ালটা মানে প্রসেসিংটা একটু এফেক্টেড। তো তুমি যখন আমায় ডাকছো তখন বাচ্চা তোমার দিকে তাকাচ্ছে না, কারণ কি ওর একটা ইনবিল্ট ভিজুয়াল ডিসকমফোর্ট হয়। আই কন্ট্যাক্ট করতে যদি বাচ্চাকে বলা হয় খুব মানে ফোর্স করে, সেটা কিন্তু তুমি তার অসুবিধাটাকে মানে আনইজটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছ। তাই জন্য আমার সবসময় বলি, আই কন্ট্যাক্ট করছে ঠিক আছে, হ্যান্ডশেক করছে না ঠিক আছে, জাস্ট অ্যাকসেপ্ট হিম দ্য ওয়ে ইজ, বিকজ ইট ইজ আ সায়েন্টিফিক থিং। ইটস আ ওয়ে অফ লাইফ। হ্যাঁ, তো সে তোমার সাথে কোঅপারেট করছে না ডেলিবারেটলি না, বা তোমায় পছন্দ করছে না, বা কথা বলতে চায় না, বা কমিউনিকেট, সেটা না, কিন্তু সে রিয়েলি একটা অসুবিধা ফিল করছে তোমার সাথে আই কন্ট্যাক্ট করতে। তো কেন করছে? ওই সেন্সোরিয়াল ইস্যুসগুলো যেগুলো আছে অটিজমে। তো ইট ক্যান বি আইজ, ফর এক্সাম্পল। আরেকটা জিনিস যেটা আমি বলি, আমরা তো 5টা সেন্সের কথা বলছি, জেনারেলি সেটা সবাই বোঝে। আমি এমনি বাচ্চাদের দেখেছি যারা না ওকে আদর করতে গেলে তুমি দেখবে ওরা রেজিস্ট করে, মা বাবারও আদর চায় না। সেটা কেন? কারণ কি তার যে টাচ সেন্সেশন আমরা যেটা খুব কমনলি বলি, সেটাতে ওরা খুব আনকমফোর্টেবল ফিল করে, ভয় পায়, বুঝলে, বা আনইজিনেস, ভয়, এইগুলো চলে আসে। তো তাই জন্যে, সো দিস ইজ দ্য 5 senses we commonly understand, so I don't want to go into the others, but সে তো আমরা সবাই জানি। কিন্তু যেগুলো আমরা জানি না সেটা হচ্ছে আরো 3টে, যেটা হচ্ছে ইন্টারোসেপশন, মানে আমার যে খিদে পাচ্ছে
সেটা কিন্তু আমি সেন্স করতে পারছি না, মানে আমি প্রেসাইসলি বুঝতে পারছি না কি আমার খিদে পাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার একটা কোনো ভীষণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ। তাই জন্যই আমি সেটাকে আই ক্যান বি শাউটিং, আই ক্যান বি সো কল্ড, আমরা যেটা বলি মিসবিহেভিং, ঠিক আছে, ঠিক। কিন্তু অ্যাকচুয়ালি ওটা মিসবিহেভিয়ার না, সে কমিউনিকেট করতে পারছে না, সে সেন্স করতে পারছে না সে খিদে পাচ্ছে। সেটা ছোটবেলায় স্পেশালি এটা খুব প্রমিনেন্টলি বোঝা যায়। আস্তে আস্তে ওগুলো ঠিক হয়ে যায়, মানে থ্রু সাপোর্ট। আর সেই বাচ্চা অবভিয়াসলি ইজ অলসো গ্রোয়িং অর শি ইজ গ্রোয়িং, তো দিস ক্যান বি রিডিউসড। But you have to recognize that there is interoception. So there's next one is proprioception. That মানে আমাদের যে জয়েন্টস গুলো, এই যে মুভমেন্টস, মোশন যেগুলো আমরা খুব ইজিলি করতে পারছি। তুমি যেরকম এখন তোমার ডান হাতটা কোথায় আছে, তুমি ওই মাইক্রোফোনটা ধরে আছো জেন্টলি, এই যে পুরো ব্যাপারটা ইউ আর অ্যাওয়্যার অফ ইট, বাট দ্য পার্সন হু উইথ অটিজম দে মে নট বি অ্যাওয়্যার, মানে আমি সেটা সচেতনতা থাকবে না যে আমি এটা আমার বডির ফিজিক্যালি কোথায় আছে কি, তো তার থেকে একটা অ্যাংজাইটি হয়। তাই জন্যে অনেক বাচ্চাদের দেখা যায় ওর হ্যান্ড ফ্ল্যাপিং করে। দিস ইজ টু অফসেট দ্যাট সেন্স অফ অ্যাংজাইটি অ্যাবাউট ইয়োর ওন ফিজিক্যাল সেলফ। তৃতীয় হচ্ছে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভেস্টিবিউলার ব্যালেন্স, যে আমরা খুব সহজে যে দৌড়তে পারছি, খুব সহজে ট্রেনে উঠে দাঁড়িয়ে থাকতে পারছি, সেগুলো কিন্তু ভেস্টিবিউলার রিলেটেড। আমাদের উই আর গিফটেড উইথ দিস সেন্সোরিয়াল থিং দ্যাট উইচ ট্রাইস টু ফিগার আউট হোয়াট ইজ দ্য ওয়্যার দ্য বডি ইজ অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্যালেন্সিং রিকোয়ার্ড। তো সেটা কিন্তু আগেন ইজ এফেক্টেড ইন অটিজম। তাই জন্য ওই ব্যালেন্সিং ফ্যাক্টর তুমি দেখবে যে অনেক বাচ্চারা যারা খুব সুন্দর হাঁটছে কিন্তু দৌড়াতে চায় না, তাই না, বা ট্রেনে উঠতে, কারণ কি ওই মোশনটা ওদের ভীষণ আনইজি বা ইনসিকিউর ফিল করে, তো অটোমেটিকলি যে ওটা হয়ে যায় আমাদের তো অটোমেটিক সিস্টেম না, ওটা অটোমেটিকলি উই অ্যাডজাস্ট টু দ্যাট সিচুয়েশন, সো দ্যাটস দ্য ভেস্টিবিউলার। সো দিস সেন্সোরিয়াল অ্যাপারেটাস যেটা আমাদের, সেটা যদি অ্যাফেক্টেড হয় সেইটা কিন্তু আমরা দেখতে পাই অটিজমে। সো দিস ইজ ইন নাটশেল অটিজম। এছাড়া দের আর তিনটি আরও জিনিস আছে। একটা হচ্ছে কমিউনিকেশন মেবি difficult, whether it's verbal or through any other methods, but the ability to do so is there. তোমাকে সেটাকে ট্রেন করতে হবে। দ্বিতীয় ফিচার হচ্ছে যে রেপিটিটিভনেস। হ্যাঁ, একটা জিনিসই বারবার করতে তাদের পছন্দ, শুনতে পছন্দ, সেই জিনিসটা কিন্তু একটা পিকুলিয়ার মনে হবে আমাদের। কিন্তু সেটার কারণটা হচ্ছে, এটা নিয়ে আমি একটু রিসার্চ করেছি, যে রেপিটিটিভনেস থেকে না একটা ফিলিং অফ সেফ, সিকিউর, ঠিক আছে। তাই জন্যে এটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ ইভেন অ্যাডাল্টদের। প্রথমত সবচাইতে বেশি হচ্ছে দরকার সেফ ফিল করা, ঠিক। সেই জিনিসটার থেকে না অনেক স্টেবিলিটি চলে আসে, অ্যাংজাইটি ফ্রি হয়, তারপরে সে অনেকটা অ্যাক্টিভিটিতে যোগ দিতে পারে, শেখা একটা রিসেপশন বেড়ে যায়। তো সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তো রেপিটিটিভনেসটা হচ্ছে সামথিং দ্যাট ইউ উইল সি, বাট সেটার ইন্ডিকেশন হচ্ছে তাকে আমার যত সেফ ফিল দিতে পারি সেই সেফ ফিলিংটা, তাহলে আস্তে আস্তে ওর মধ্যে চেঞ্জ আনতে পারি। ওকে ওই এক রিপিটেটিভ জিনিসের মধ্যে এক যেটা অবসেশন বলে ইংলিশে, সেখান থেকে আমি তাকে বার করতে পারি। কারেক্ট। এবং এই যে রেপিটেটিভ একটা যে জিনিস বা অবসেসিভ ইন্টারেস্ট, 3 নম্বর হচ্ছে অবসেসিভ ইন্টারেস্ট। আমার যে মিউজিক ভীষণ ভালো লাগে, তো সেইগুলো কিন্তু একজন কেয়ার গিভার, প্যারেন্ট, টিচার, তাদের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট। কারণ কি সেই মাধ্যমেই তাকে সে ইনফ্লুয়েন্স করতে পারবে টু লার্ন নিউ থিংস, নিউ বিহেভিয়ার, সোশ্যাল স্কিলস, আর তারপরে নিজের অ্যাংজাইটি, নিজের ব্যথা, নিজের একটা স্ট্রাগল এভরিডে, সেটাকে কিন্তু ও সুদ করতে পারবে, সেটাকে খুব সুন্দরভাবে সামলাতে পারবে, নিজেই পারবে, তাই না? ঠিক। তাই জন্য মিউজিকটা দেখা যায় যে ওদের ভীষণ আকর্ষণ। আসলে মিউজিকের মধ্যে আমার মনে হয় একটা প্রেডিক্টেবিলিটি আছে, তো ওই একটা রিদম বা একই রিফ্রেইন ফিরে ফিরে আসছে, রাইট, একই ওই ট্যাপসগুলো ঠিক সেম জায়গায় বারবার করে রিদমের ওই ছন্দের, তাই না? অ্যাবসলিউটলি। তো আমার মনে হয় সেই জন্য বোধহয় একটা ওই যেহেতু একটা প্রেডিক্টেবিলিটি আছে, ওটা একটা নিশ্চয়। আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে দেবাশিস, যেটা দিয়ে আমি আজকের তোমার সঙ্গে এই আড্ডার সেশনটা তো কি করে শেষ করবো, শেষ তো করা সম্ভব নয়, যাকে
শেষ করতেই হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যে তোমার যে ইংরেজি বইয়ের নামে যে ব্যাড টেনিস, আই লাইক টু প্লে ব্যাড টেনিস, এই যে মানে এটা তো আমাদের একটা এবলিস্ট মনোভাব, যে পারতেই হবে, তোমাকে এটাও পারতে হবে, তোমাকে ওটাও পারতে হবে, তোমাকে সেটাও পারতে হবে। এটা সবসময় যে এসেনশিয়ালি মা বাবা চাপিয়ে দেয় তা নয়, এটা সমাজের নানা রকম এক্সপেকটেশনস তৈরি হয়, তারা চাপিয়ে দেয়। এখন সোশ্যাল মিডিয়া, সেখানে নানা রকম কোট আনকোট আইডিয়ালস প্রজেক্টেড হয়, যে অমুকটা করতে পারলে তবে তুমি অত মিলিয়ন ভিউজ পাবে, অমুকটা অ্যাচিভ করতে পারলে, মানে ওভার অ্যাচিভার্স, সাকসেসফুল, কম্পিটিশনে জিতে আসতে হবে, উইনার হতে হবে, র্যাঙ্ক করতে হবে। এই যে এবলিস্ট একটা ধারণা যে পারতেই হবে তোমাকে একটা কিছু, এটা কিন্তু আমরা ডিসেবিলিটি কমিউনিটির মধ্যেও দেখি, যে মানে তোমার মানে অটিজম আছে, বা তোমার হয়তো চোখে দেখার অসুবিধা আছে, তোমার কানে শোনার অসুবিধা আছে, কিন্তু তোমাকে কিছু একটা পারতে হবে তোমাকে, এবং যেটা পারবে সেখানে তোমাকে একটা চ্যাম্পিয়ন হতে হবে। তাহলে পরে এটা আমার মনে হয় ওই সেম ইন্টারনালাইজড এবলিজম থেকেই আসে, মানে সক্ষমতাবাদ যেটাকে বলে, সেইখান থেকেই আসে যে সমাজের, আমার মনে হয় এই সক্ষমতাবাদী সমাজের খানিকটা অ্যাকসেপ্ট করতে আমাদের সুবিধা হয়। কিন্তু তোমার এই বইটা, এর টাইটেলটা এবং বাদবাকি পুরো বইটা সেই ন্যারেটিভটাকে, সেই আখ্যানটাকে রেজিস্ট করে, যে পারতেই হবে, আমাকে টপ হতেই হবে, আমাকে র্যাঙ্ক করতেই হবে, ইটস ফাইন টু প্লে ব্যাড টেনিস। অ্যাবসলিউটলি। আর এটা কিন্তু আমার পুত্র নোয়েলের কথা, ঠিক আছে? আর তার মধ্যে তুমি দেখো অনেক কিছু ও আমায় বোঝাতে চেষ্টা করছে, যে তার মানে না যে আমি টেনিস খেলবো না, বা টেনিস খেলতে আমার ভালো লাগে না, বা আমি নতুন শিখবো না, কিন্তু আমার উপরে এই প্রেশারটা আর দিও না যে আমাকে গুড টেনিস খেলে একটা চ্যাম্পিয়ন হতে হবে, কম্পিটিশন জিততে হবে। তো সেই জিনিসটা না ও ভীষণই মানে স্ট্রং ভাবে ফিল করতো, এবং সেটা প্রথম দিকে আমি জাস্ট লাইক এনি আদার বাবা, আমি চাইতাম যে ও আরো ভালো করুক, আরো কম্পিটিশনে যাক, জিতুক কম্পিটিশনে, সেটাই হচ্ছে আমার আলটিমেট জয়। কিন্তু সেই পরিবর্তন করলাম আমার মানসিকতাতে, এটাতে, যে এটা তো একটা আমার ভুল করছি আমি, আর সেটাও বেশ পরিষ্কারভাবে আমাকে বোঝাতো। তো তারপর থেকে আমার মাইন্ডসেটটা চেঞ্জ অ্যাকচুয়ালি হলো। তখন থেকে আমি ভীষণ ক্রিটিক হয়ে এলাম, যে এই যে মা বাবাদের সবসময় একটা প্রেশার দেওয়া ছেলে মেয়েদের, যে তোকে ভালো করতে হবে, টপে আসতে হবে, এবং প্রথমেই যে আচ্ছা তুই এই মার্কস পেয়েছি, ও কত পেলো। I have heard this from a lot of children. You know, the first thing my parents ask is, acha, ও কত পেলো, ও কত পেলো, you know, এই যে comparison, and therefore to make you feel less, instead of giving you more stronger, you know, give you the strength, actually এই pressure থেকে না, the children lose self confidence আর feel less, আমি কিছু কম, অ্যাংজাইটি তৈরি হয়। কিন্তু সেটা কিন্তু সবসময় পরিষ্কারভাবে সেটা প্রকাশ্যে আসে না, কিন্তু এটা কিন্তু আমাদের খুব সেন্সিটিভ হওয়ার দরকার। আমার বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে, যেই কনটেক্সটে তুমি বললে, খানিক খারাপ টেনিস খেলা যাক। বাহ, বাংলাটা চমৎকার। আমি বাই দ্য ওয়ে একটু শ্রোতাদের বলি, বাংলাটা কিন্তু আমার এখনো পড়বার সুযোগ হয়নি, যদিও বইটি আমি হাতে পেয়ে গেছি, কিন্তু আমার ইংরেজিটা পড়া। বাহ, এটা চমৎকার। আশা করি তুমি তাড়াতাড়ি আমি বইটা বাংলাও পড়বে, কারণ কি বাংলার মধ্যে একটা অন্যরকম একটা নুয়ান্স, একটা অন্য ফিলিং আছে অ্যাকচুয়ালি। তুমি যেহেতু পড়লে, তুমি একটুখানি একটা প্যারাগ্রাফ পড়ো না। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ, নাকি সময় কম আছে? ওকে, আমি শুধু কয়েকটা চ্যাপ্টারের নাম পড়ে দিই। হ্যাঁ, ঠিক, এটা আমার মনে হয় শ্রোতাদের ইন্টারেস্টিং লাগবে। তো যেটা মাশরুমে, কারণ কি আমাদের ভাষায় অনেক রকম আমরা ইংলিশে ওয়ার্ডস ইউজ করি যেগুলোর মাল্টিপল মানে থাকে, ঠিক সেইগুলো কিন্তু অটিস্টিক ছেলের মেয়েরা ধরতে পারে না সহজে, এবং তার মধ্যেও কিন্তু একটা অসাধারণ লজিক খুঁজে পাবে, যেরকম মাশরুমে রুম কই। তো এটা একটা চ্যাপ্টারের নাম, যেখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে আমি বলছি। গানের জন্য ধন্যবাদ, এটা কিন্তু ওর জন্য সবচেয়ে বড় মানে আনন্দ দেওয়ার স্পেস হচ্ছে মিউজিক, গান বাজনা, ঠিক আছে? এবং গাড়িতে ওর গান শোনা, এটা আমি আমার শ্রোতাদেরকে বলে রাখলাম, আপনারা যখন বইটা পড়বেন, গাড়িতে ওর গান শোনা, এটা নিয়ে একটা আলাদা একটা অধ্যায় আছে। হ্যাঁ, তারপরে শুধু গান গাড়িতে না, সাঁতারের সময় গান,
ও বুঝতে পারতো না সবাই গান করে না সাঁতারের সময়, কিন্তু সাঁতারের ফিলিংটা এত ভালো। হ্যাঁ, কিন্তু তাই নয়, সবসময় কম্পিটিশন রেস করছো, যেটা আমি ওকে করাতাম, সুইমিং এ তোমায় ভালো করতে হবে, রেস করতে হবে, এইভাবে করো। কিন্তু ও তখন ভাবতো যে কেন আমি মানে গান করে না কেন মানুষ, খালি স্পিডে যেতে কেন চেষ্টা করে। ঠিক ঠিক। তো এই ধরনের আর কি। আর একটা হচ্ছে ইয়েস বস। হ্যাঁ, ও যখন চাকরি করতে আরম্ভ করলো, রাইট, তখন ও জানতে পারলো যে আমাদের যে সামাজিক ব্যাপারটা, ইভেন ইন আ ওয়ার্ক প্লেস দের ইজ এ লট অফ সোসাইটাল রুলস, তাই না? যে এ হচ্ছে আমার বস, আমরা খুব সহজভাবে এগুলো পেয়ে যাই, ঠিক, কিন্তু ও পারে না। কিন্তু আলটিমেটলি ও যখন বুঝে গেল যে এ হচ্ছে আমার বস, ইয়েস বস, সব সময় ও কথায় খুব ভাল লাগতো, যাই বলবে বলবে ইয়েস বস। ওকে, হ্যাঁ, তো এরকম আর কি ভীষণ মজার কয়েকটা চ্যাপ্টার্স আছে। সো আমি সেটাই আমি আমার অ্যাপ্রোচটা সিরিয়াসলি কিছু একটা অ্যানালিটিক্যাল অটিজম না, আমাকে চারিদিকটা দেখে আমি এটা লিখেছি, এবং তার মধ্যে যে কতটা মজা আছে এভরিডে লাইফে, এবং তার মধ্যে যে কিভাবে বাচ্চাটা শিখছে, কোপ করছে আমাদের এই কমপ্লেক্স একটা জগৎকে, তার চোখে দেখা। তাই জন্য নাম হচ্ছে নোয়েলিজম। নোয়েলিজম হচ্ছে নোয়েলের চোখে আমাদের এই জগৎটাকে দেখা। ওয়াও। এবং আমি এটা শ্রোতাদেরকে একটু বলি, মানে কোনো একজন প্রতিবন্ধকতাযুক্ত মানুষ সম্পর্কে লেখা হচ্ছে একটি বই, তার বায়োগ্রাফি, তার জীবন লেখা হচ্ছে, এইটা যখন আসে তখন আমরা ইমিডিয়েটলি এক্সপেক্ট করি একটা প্রচণ্ড সিরিয়াস লেখা, চোখ ছলছল করবে, গলার কাছটা দলা পাকিয়ে আসবে, বুকের ভেতরটা কিরম নিংড়ে উঠবে, এবং শেষে গিয়ে একটা বিরাট গর্বে বুকটা ফুলে যাবে, একটা সাংঘাতিক একটা মোটিভেশন, ইন্সপিরেশন, এর ধার দিয়েও যায় না এই বইটি। এই বইটা একেবারে অন্য স্বাদের, মানে বইটি পড়তে পড়তে আপনাদের যে কত জায়গায় আপনারা হাসবেন, এবং মানে একেবারে মানে পেট ফাটা হাসি যাকে বলে আর কি, সেভাবে আপনারা হাসবেন। এবং বইটির সঙ্গে নোয়েলের যাত্রার সঙ্গে, দেবাশিসদার যাত্রার সঙ্গে, নোয়েলের পরিবার, নোয়েলের পারিপার্শ্বিকের যাত্রার সঙ্গে আপনাদেরও একটা জার্নি হবে পুরোটার মধ্যে দিয়ে, এবং সেখানে নানা রকম ইমোশনসের শেড, সেখানে হাসি আছে, সেখানে সিরিয়াসনেস আছে, ভালো লাগা আছে, প্রচুর প্রচুর ভালো লাগা আছে, কান্নাও আছে, বন্ধ লাগাও আছে, কান্নাও আছে, ব্যথাও আছে, সব মিশিয়ে। মানে কোনো ওই রকম আপনারা যদি ভাবেন যে বাবা অটিজম নিয়ে একটা বই, তার মানে ভীষণ একটা প্রচণ্ড একটা বকা দেওয়ার মতো করে মুখ করে নিশ্চয়ই কেউ একটা কিছু বলছে, এটা একেবারেই নয়। এবং বইটি আমি যখন ইংরেজি বইটি যখন আমি পড়েছিলাম, অত্যন্ত সুখপাঠ্য একটি বই, বেশ লম্বা বই, এবং সেটা আমি 2 দিনে শেষ করেছিলাম। তো আপনাদের কাছে অনুরোধ রইল, এই কারণে অনুরোধ রইল যে অটিজম সম্পর্কে একটি অন্য পার্সপেক্টিভ এই বইটা থেকে আমরা পেতে পারি, একেবারে অন্য একটি পার্সপেক্টিভ, একজন প্যারেন্টের পার্সপেক্টিভ, একজন প্যারেন্টের চোখে দেখা তার নিজের সন্তানের পার্সপেক্টিভ, একজন অটিস্টিক মানুষের পার্সপেক্টিভ, এটা একদম অন্যরকম, ইটস ভেরি ডিফারেন্ট। এবং দেবাশিসদা, আজকে অনেকক্ষণ আগে সময় টময় সব শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু আমাদের তো আড্ডা শেষ হয়নি। তোমার কাছ থেকে একটা কথা আমি আদায় করে নিচ্ছি যে আর একটা দিন তোমাকে আমরা নিশ্চয়ই পাবো ইন ফিউচার আমাদের এই স্টুডিওতে টু কন্টিনিউ উইথ আওয়ার আড্ডা। আরে তোমার সাথে আড্ডা মারাটা হচ্ছে একটা বিশাল ইন্টারেস্টের ব্যাপার। এবং দেখেছো যে আমাদের মানে শ্রোতারা বুঝতেই পারছেন যে আমাদের একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যেতে 1 সেকেন্ডও সময় লাগে। হ্যাঁ, তো যার ফলে আমাদের আড্ডাটা সত্যি ইনকমপ্লিট হয়ে রইল, কিন্তু ইটস ফাইন। মানে সবকিছুই যে কমপ্লিশনে পৌঁছবে এমনটা নয়, যাত্রা শুরু করাটাই তো আসল। তো সেই যাত্রাটা আজকে আমাদের শুরু হলো, রেডিও জেইউর সঙ্গে দেবাশিসদার একটা যাত্রা শুরু হলো, এবং এই যাত্রাটা আমাদের চলবে। বন্ধু, তুমি শুনছো কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আমাদের কেমন লাগছে অনুষ্ঠান নিশ্চয়ই জানাবে, নিশ্চয়ই ফোন করবে, মেল করবে, এবং খুব ভালো থাকবে। আশপাশের মানুষদেরকে একটু ভালো রাখবার চেষ্টা করবে, তাদেরকে আরেকটু সহমর্মিতা দিয়ে বোঝবার চেষ্টা করবে, মানুষ হয়ে পাশে দাঁড়িয়েও। ভালো থেকো বন্ধু। সাইনিং অফ, ঈশান। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।